শার্লক হোমসের নাম শোনেননি এমন পাঠক সারা পৃথিবীতে বিরল। গোয়েন্দা কাহিনীর পাঠকদের কাছে সবচেয়ে জনপ্রিয় চরিত্র বোধ হয় লন্ডনের 221B বেকার স্ট্রিটের বাসিন্দা এই 6 ফুটের ক্ষুরোধার বুদ্ধির গোয়েন্দাটি। স্যার আর্থার কোনান ডয়েলের সৃষ্টি করা অমর চরিত্র এই শার্লক হোমস প্রথম আবির্ভূত হন 1887 সালে স্ট্র্যান্ড ম্যাগাজিনে। স্যার আর্থার কোনান ডয়েল নিজে পেশায় ছিলেন ডাক্তার, তাই নিজের আদলেই তৈরি করলেন ডক্টর ওয়াটসনকে। ডক্টর ওয়াটসন লন্ডনে খুঁজে বেড়াচ্ছেন একটি আস্তানা, সেই সূত্রেই আলাপ হল শার্লক হোমসের সাথে। তারপর শার্লক হোমসের গোয়েন্দাগিরির সাথেও জড়িয়ে পড়লেন তিনি। শার্লক হোমসের প্রথম আবির্ভাব হল এ স্টাডি ইন স্কারলেট উপন্যাসে। তারপর একে একে অনেক গল্প ও উপন্যাসে আমরা দেখতে পেলাম আমাদের এই প্রিয় দুই চরিত্র শার্লক হোমস আর তার বন্ধু ডক্টর ওয়াটসনকে। শার্লক হোমসের তীক্ষ্ণ বুদ্ধি, পর্যবেক্ষণ ক্ষমতা সারা পৃথিবীর পাঠককুলকে মুগ্ধ করে রেখেছে। এই মুগ্ধতার শুরু 19বিংশ শতাব্দীতে, যা 20 শতাব্দী পার করে 21 শতাব্দীতেও অমলিন। তাই আজ আপনাদের জন্য আমাদের নিবেদন লেখক আর্থার কোনান ডয়েলের লেখা গল্প ব্রুস পার্টিংটন প্ল্যান, সিলভার ব্লেজ। একদিন সকালে দুজনে ব্রেকফাস্টে বসেছি, এমন সময় হোমস বলে উঠল, ওয়াটসন, এবার আমাদের যেতে হবে, যেতে হবে। কোথায়? কিংস পাইল্যান্ড, ডর্টমুর। আমি খুব একটা অবাক হলাম না। আসলে এই দুর্দান্ত কেসটা নিয়ে সারা ইংল্যান্ডে প্রচুর আলোচনা হলেও এখনো পর্যন্ত যে হোমস এর সঙ্গে জড়িয়ে পড়েনি সেটা একটু অবাক কাণ্ড। সেদিন সারাক্ষণ হোমস ঘরে পায়চারি করল, বারবার পাইপে করা তামাক খাচ্ছে, যদিও আমার কোনো প্রশ্ন বা মন্তব্যে কোনো কান দিচ্ছে না। আমাদের খবরের কাগজেলা যখনই কোনো খবরের কাগজ দিয়ে যাচ্ছে সেগুলোর ওপর হোমস একবার করে চোখ বুলিয়ে নিচ্ছে আর ঘরের এক কোণে ছুঁড়ে ফেলছে। তাও যতই হোমস চুপ করে থাকুক, ও যে এই ব্যাপারটা নিয়ে সারাক্ষণ ভেবে যাচ্ছে সেটা আমি বুঝতে পারছি। ওর অবজারভেশন পাওয়ারকে চ্যালেঞ্জ করার মতো এই একটাই সমস্যা আপাতত ইংল্যান্ডে উঠে এসেছে, আর সেটা হলো ওয়েসেক্স কাপের প্রিয় ঘোড়ার হঠাৎ করে উধাও হয়ে যাওয়া আর তার ট্রেনারের দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা। শুধু ঘরে বসে কল্পনায় থিওরি খাড়া করে যখন ঠিক মতো বোঝা যাচ্ছে না ব্যাপারটা, তখন হোমস একেবারে ঘটনাস্থলে যাওয়ার ইচ্ছে প্রকাশ করল। আমি বললাম, তুমি চাইলে তো তোমার সঙ্গে আমি সবসময় যেতে পারি। ঠিক আছে, চলো। আমার মনে হয় তোমার সময়টা বাজে খরচ হবে না, কারণ এই কেসটায় অনেকগুলো ইউনিক পয়েন্ট আছে। প্যাডিংটন থেকে একটু পরেই ট্রেন ছাড়বে। আর হ্যাঁ, তোমার বাইনোকুলারটা নিয়ে নিও। তার প্রায় ঘন্টাখানেক পরে আমরা দুজন একটা ট্রেনের ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে বসে পড়লাম। হোমস একেবারে টুপি আর মাফলারে নিজেকে আগাগোড়া ঢেকে নিয়ে স্টেশন থেকে এক গাদা খবরের কাগজ কিনল। সেই খবরের কাগজ পড়তে পড়তেই আমরা চললাম। যখন রিডিং ছাড়িয়ে অনেকটা চলে এসেছি, তখন শেষ খবরের কাগজটা ছুঁড়ে ফেলল আর চুরুটের কেসটা আমার দিকে বাড়িয়ে দিল। জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে বলল, ট্রেনটা বেশ ভালোই চলছে, আর খুব বেশিক্ষণ লাগবে বলে তো মনে হয় না। আচ্ছা, জন স্ট্রেকারের খুন আর সেই সঙ্গে সিলভার ব্লেজের উধাও হয়ে যাওয়ার ঘটনা তুমি নিশ্চয়ই পড়েছো ওয়াটসন? হ্যাঁ, ওই টেলিগ্রাফ আর অন্যান্য কাগজগুলোতে যা বেরিয়েছে সেটাই পড়েছি। দেখো, এটা এমন একটা কেস যেখানে সাক্ষ্য প্রমাণের থেকেও চারদিকে চোখ রেখে অবজার্ভ করাটা বেশি জরুরি। আমি গত মঙ্গলবার এই রেসের ঘোড়ার মালিক কর্নেল রস আর এই কেসের যিনি ইনভেস্টিগেটিং অফিসার সেই ইন্সপেক্টর গ্রেগরির কাছ থেকে দুটো টেলিগ্রাম পেয়েছি। তারা আমার সাহায্য চাইছেন। মঙ্গলবার?
আর আজকে তো বৃহস্পতিবার, তুমি তো গতকালই যেতে পারতে হোমস। কারণ আমি একটা ভুল করে বসেছি যে, অবশ্য তুমি ভালোই জানো এরকম ভুল আমি হামেশাই করে থাকি। ওয়াটসন, আসল কথা হলো একটা গ্রাম্য পরিবেশে ইংল্যান্ডের সবচেয়ে দামি ঘোড়াটাকে কে লুকিয়ে রাখতে পারে সেটাই আমি ভাবছিলাম। গতকাল সারাদিনে নিশ্চয়ই ঘোড়াটার কোনো খবর পাওয়া যাবে। উত্তর ইংল্যান্ডের এত নামি একটা রেসের ঘোড়াকে জনবিরল একটা জায়গায় এত দীর্ঘ সময় ধরে লুকিয়ে রাখাটা একটু মুশকিল। আর ঘোড়াটা যে উধাও করেছে নিশ্চয়ই সেই এই ট্রেনারকে খুন করেছে। কিন্তু একটা গোটা দিন কেটে যাবার পরেও যখন দেখলাম একমাত্র ফিটজরয় সিম্পসন ছাড়া আর কাউকেই গ্রেপ্তার করা হয়নি, তখন বুঝলাম আমাকে এই কাজটা শুরু করতে হবে। তবুও কাল সারাটা দিন একেবারেই নষ্ট হয়নি। তার মানে তুমি একটা নতুন থিওরি অলরেডি তৈরি করে ফেলেছো, তাই তো? অন্তত এই কেসের যে মূল ঘটনাগুলো ঘটেছে তা নিয়ে একটু অন্য পথেই আমি ভেবেছি। এই যে তোমার কাছে পুরো ঘটনাটা আমি আরেকবার বলছি। এতে একটা লাভ কি হয় জানো, ব্যাপারটা আরেকবার পরিষ্কার হয়ে যায়, এর লক্ষণগুলো ভালোভাবে বোঝা যায়। তবে এখন আর কিছু করার ইচ্ছে নেই। যতক্ষণ না ঘটনাস্থলে পৌঁছবো ততক্ষণ নতুন কিছু আবিষ্কার হবে না। আর কিছু করার না পেয়ে আমি ট্রেনের সিটে হেলান দিয়ে চুরুট টানতে লাগলাম। আর হোমস একটা ডায়েরিতে বিভিন্ন জিনিস নোট করতে করতে এই কেসের ডিটেলস আমাকে বলতে লাগলো। ওয়াটসন, একটা জিনিস কি জানো, সিলভার ব্লেজ খুব উঁচু বংশের একটা ঘোড়া। সিলভার ব্লেজের ঠাকুরদাও রেসের ময়দানে নিজের বংশের নাম উজ্জ্বল করেছে। সিলভার ব্লেজের বয়স 5 বছর, আর প্রত্যেক বছর তার মালিক কর্নেল রস সিলভার ব্লেজের জন্যই ঘোড় দৌড়ের সমস্ত বাজি জেতেন। এখনো পর্যন্ত সিলভার ব্লেজ 1 নম্বর ঘোড়া, আর তার উপর যারা বাজি ধরে তাদের কাউকে সে হতাশ করেনি। কাজেই বুঝতেই পারছো, নেক্সট রেসে যদি সিলভার ব্লেজকে বসিয়ে রাখা যায় তাহলে কত টাকার লেনদেন হতে পারে। সিলভার ব্লেজকে সরিয়ে দেওয়ার ব্যাপারে তাই প্রচুর লোকের স্বার্থ ছিল। অবশ্য ঘোড়ার মালিক কর্নেল রসের ট্রেনিংয়ের রাস্তাবল যেখানে, সেখানে ঘোড়াটাকে পাহারা দেবার জন্য সব রকম ব্যবস্থাই নেওয়া হয়েছিল। সিলভার ব্লেজের ট্রেনার জন স্ট্রেকার এককালে খুব নামকরা জকি ছিল। যদিও ইদানিং একটু মোটা হয়ে গিয়েছিল, তাই জন্য ট্রেনার হিসেবে কাজ করছিল। আস্তাবলে মাত্র 4টে ঘোড়া থাকত, আর 3টে ছেলে ঘোড়াগুলোর পাহারায় থাকত। তাদের মধ্যে 2টো ছেলে সারা রাত বাড়ি পাহারা দিত, আর একটা ছেলে আস্তাবলের উপরেই চিলেকোঠায় ঘুমোতো। যা বুঝলাম ওয়াটসন, এই 3টে ছেলে খুব ভালো। এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো রকম রিপোর্টই নেই। জন স্ট্রেকার আর তার স্ত্রী আস্তাবল থেকে 200 গজ দূরে তাদের বাড়িতে থাকত। ওদের কোনো ছেলেপুলে নেই, শুধু বাড়িতে একটি কাজের মেয়ে আছে। জায়গাটা মোটামুটি নির্জন। একটু দূরেই একটা বড় জলাভূমি আছে। ওই জলাভূমিটা ছাড়িয়ে উত্তর দিকে কিছুটা দূরে অ্যাবস্ট্রাক্ট বলে একটা জায়গায় কিছু ছোট বাড়ি তৈরি হয়েছে। যেসব মানুষ কয়েকদিনের জন্য একটু নিরিবিলিতে থাকতে চায় তারাই এই ধরনের বাড়িগুলোতে এসে আশ্রয় নেয় কয়েকদিনের জন্য। এই জায়গাটা মোটামুটি ঘোড়া রাস্তাবল থেকে প্রায় 2 মাইল দূরে। আরও দূরে আছে আরও একটা ট্রেনিং সেন্টার। লর্ড ব্যাকওয়াটার এর মালিক। এখানকার ট্রেনার হচ্ছেন সাইমন ব্রাউন। এমনিতেই জলার দিকটা খুব নির্জন জায়গা, শুধু মাঝে মধ্যে কিছু জিপসিরা এখানে ঘোরাফেরা করে। গত সোমবার, মানে যেদিন রাতে ঘোড়াটা হারিয়ে যায় এবং জন স্ট্রেকার খুন হয়, সেদিন রাতে নাটকের রঙ্গমঞ্চ মোটামুটি এই রকমই ছিল। সেদিন সন্ধ্যায় ট্রেনিংয়ের পর ঘোড়াদের খাইয়ে রাত্রি 9টা নাগাদ আস্তাবলে তুলে রাখা হয়। বাইরের গেটে তালা দেওয়া হয়। এই 3টে ছেলের মধ্যে 2 জন ট্রেনারের বাড়িতে চলে যায় ডিনারের জন্য। অন্য ছেলেটি তখন আস্তাবলেই ছিল। এই ছেলেটির নাম নেড হান্টার। কিছুক্ষণ পরে এডিথ, মানে স্ট্রেকারের বাড়ির কাজের মেয়েটি, রাতের ডিনার হিসেবে 1 প্লেট মাটনের ঝোল দিয়ে যায় নেড হান্টারকে।
আস্তাবলের কাছেই যেহেতু জলের কল আছে, তাই এডিথ কোনো জলের বোতলও নিয়ে যায়নি। আর তাছাড়া পাহারা দেবার সময় জল ছাড়া অন্য কিছু কেউই পান করে না। এডিথ যখন আস্তাবলের প্রায় কাছাকাছি চলে গেছে, তখন সে একজন লোককে দেখতে পায়। রাস্তাটা অন্ধকার থাকে বলে এডিথ হাতে একটা লণ্ঠন নিয়ে গিয়েছিল। সেই লণ্ঠনের আলোতে একজন লোককে দেখে এডিথ। লোকটি এডিথের সামনে এসে জিজ্ঞেস করে, এটা কোন জায়গা বলতে পারো? আমি তো ভাবছিলাম এই জলার মধ্যেই আজকে রাতটা আমাকে কাটাতে হবে। তোমার লণ্ঠনের আলো দেখে আমি এগিয়ে এলাম। আপনি তো কিংস আইল্যান্ডের কাছে এসে পড়েছেন। তাই নাকি? আরে বাহ, একেই বলে ভাগ্য। হ্যাঁ, এখানে, আচ্ছা হ্যাঁ, এখানে আস্তাবল একটা ছেলে পাহারায় থাকে, তাই না? আর তুমি তারই ডিনার নিয়ে যাচ্ছ। তা তুমি আমার একটা কাজ করে দিতে পারবে? এই বলে লোকটি তার কোটের পকেট থেকে এক টুকরো কাগজ বের করে এডিথের দিকে এগিয়ে দেয়। এই দেখো, ছেলেটাকে এটা পৌঁছে দিতে পারলে তোমাকে কিন্তু আমি কিছু বকশিস দিতে পারি। লোকটার বাড়াবাড়ি দেখে এডিথ একটু ভয় পায়, ছুটে যায় আস্তাবলের দিকে। রাতের খাবারটা এডিথ প্রত্যেক দিন জানলা দিয়েই দিয়ে দেয় হান্টারকে। সেদিনও জানলাটা খোলাই ছিল। এডিথ যেই নেড হান্টার ছেলেটিকে লোকটার ব্যাপারে বলতে শুরু করেছে, এমন সময় সেই লোকটাই আস্তাবলের সামনে হাজির হলো। জানলার বাইরে থেকে এসে বলে উঠল, গুড ইভিনিং, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। এডিথ পরে বলেছে লোকটার হাতের মুঠোয় একটা কাগজের প্যাকেট ছিল। নেড হান্টার তখন লোকটিকে জিজ্ঞেস করে, এখানে আপনি কি করতে এসেছেন? ওয়েসেক্স কাপের জন্য যে দুটো ঘোড়ার নাম রয়েছে তারা হলো সিলভার ব্লেজ আর বিয়ার্ড। আমাকে সোজাসুজি টিপসটা দাও তো বাচ্চা। আচ্ছা, এটা কি ঠিক যে 5 ফার্লং যাওয়ার পর বিয়ার্ড অন্য ঘোড়াটাকে এগিয়ে যেতে দেবে আর তার উপরেই বাজি রাখা হয়েছে? নেড হান্টার তখন চিৎকার করে বলে, ও, তুমি তাহলে একজন দালাল। আর কিংস আইল্যান্ডের দালালদের আমরা কি করি সেটা এক্ষুনি দেখাচ্ছি। দাঁড়াও, তোমায় দেখাচ্ছি এক্ষুনি। এই বলে হান্টার এক লাফে পাহারা দেবার কুকুরটার বাঁধন খুলতে যায়। এডিথ এই সময় ভয় পেয়ে বাড়িতে পালিয়ে যায়। পালানোর সময় একবার পিছন ফিরে দেখে লোকটা তখনও জানালা দিয়ে ঝুঁকে রয়েছে। অবশ্য হান্টার পরে বলেছে, ও যখন কুকুর নিয়ে বেরিয়ে আসে তখন লোকটা চলে গেছে। আমি বলে উঠলাম, একটা কথা বলো হোমস, কুকুর নিয়ে ছুটে যাবার সময় হান্টার কি আস্তাবলের দরজা খোলা রেখে গিয়েছিল? সাবাস, গুড পয়েন্ট ওয়াটসন। শুধুমাত্র এই কথাটা জানার জন্যই আমি গতকাল একটা টেলিগ্রাম করেছিলাম। হান্টার জানিয়েছে আস্তাবলের দরজায় তালা লাগিয়ে গিয়েছিল, আর জানালাটা এত ছোট সেটা দিয়ে কোনো লোক ঢুকতে পারে না। যাই হোক, অন্য দুটো ছেলে ফিরে আসা না পর্যন্ত হান্টার অপেক্ষা করে, তারপর ট্রেনারকে খবর পাঠায়। সব শুনে স্ট্রেকার তো খুব উত্তেজিত হয়ে পড়ে। রাত 1টার সময় হঠাৎ করেই ঘুম ভেঙে মিসেস স্ট্রেকার দেখে তার স্বামী পোশাক পরে রেডি হচ্ছে। কারণ জিজ্ঞেস করলে স্ট্রেকার বলে ঘোড়ার জন্য খুব চিন্তা হচ্ছে, তাই একবার আস্তাবলে গিয়ে দেখে আসবে সব কিছু ঠিকঠাক আছে কিনা। বাইরে তখন বৃষ্টি পড়ছিল, তাই স্ট্রেকার একটা ম্যাকিনটোস পরে বাড়ি থেকে বেরিয়ে যায়। সকাল 7টাতেও স্ট্রেকার না ফেরায় মিসেস স্ট্রেকার কাজের মেয়েটিকে সঙ্গে নিয়ে আস্তাবলের দিকে যায়। সেখানে গিয়ে দেখে দরজা খোলা। চেয়ারের উপর সম্পূর্ণ ঘুমিয়ে পড়েছে হান্টার। ঘোড়াটাও নেই আর ঘোড়ার ট্রেনারও নেই। অন্য ছেলে দুটো তখনও ঘুমোচ্ছিল। হান্টারকে অনেক ধাক্কাধাক্কি করে ঘুম থেকে তোলা হয়। অনুমান করা হয় তাকে খুব কড়া ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিল। হান্টারের তখনও বোধবুদ্ধি একটুও স্বাভাবিক হয়নি, তাই মিসেস স্ট্রেকার কাজের মেয়েটিকে নিয়ে আর বাকি দুটো ছেলেকে নিয়ে ঘোড়া এবং তার ট্রেনারকে খুঁজতে বেরোয়। তখনও তারা ভাবছিল স্ট্রেকার হয়তো খুব সকালেই ঘোড়াটাকে নিয়ে প্র্যাকটিস করাতে গেছে। কিন্তু বাড়ির কাছে যে পাহাড় থেকে আশেপাশের সম্পূর্ণ জলাভূমিটাই দেখা যায়, সেখানে এবং
পাহাড়ের মাথায় উঠে চারদিক দেখেও ঘোড়ার কোনো চিহ্ন দেখতে পাওয়া যায় না। শুধু আস্তাবল থেকে প্রায় হাফ মাইল দূরে একটা কাঁটা ঝোপের উপরে স্ট্রেকারের ওভারকোটটা দেখা যায়, আর ঠিক তার পাশেই জলার ধারে একটা বড় গর্তের মধ্যে পড়েছিল স্ট্রেকারের মৃতদেহ। কোনো ভারী অস্ত্র দিয়ে তার মাথাটা একেবারেই গুঁড়িয়ে দেওয়া হয়েছে, পায়ে একটা লম্বা আঘাতের চিহ্ন। মনে হয় ধারালো কিছু দিয়েই আঘাত করা হয়েছে। অবশ্য সব কিছু দেখে মনে হয় স্ট্রেকার বেশ কিছুক্ষণ তার খুনির সাথে লড়াই করেছিল। তার ডান হাতের ছোট্ট ছুরিটায় তখনও জমাট হয়ে রক্ত লেগেছিল, আর স্ট্রেকারের বাম হাতের মুঠোয় ধরা ছিল একটা লাল কালো সিল্কের স্কার্ফ। কাজের মেয়েটি এক নজর দেখেই চিনতে পেরে বলে, গতকাল রাতে যে লোকটা এসেছিল এটা তারই গলায় ছিল। হান্টার ছেলেটি বেশ কিছুক্ষণ পরে যখন স্বাভাবিক হয় তখন সেও ওই স্কার্ফ দেখে একই কথা বলে। হান্টার আরও বলে যে জানলা দিয়ে উঁকি মারার সময় নিশ্চয়ই তার খাবারে, মানে রান্না করা মাটনের ঝোলে ওষুধ মিশিয়ে দিয়েছিল। স্ট্রেকারের সাথে লোকটার যে প্রচুর ধস্তাধস্তি হয়েছিল তাও বোঝা গেল সেই গর্তের ভেতরের কাদা মাখানো দাগ দেখে। শুধু সিলভার ব্লেজের কোনো খোঁজ পাওয়া যায়নি এখনো, সে উধাও। অনেক টাকা পুরস্কার ঘোষণা করা হলেও সিলভার ব্লেজের কোনো খোঁজই এখনো পাওয়া যায়নি। এদিকে আস্তাবলের সেই হান্টার নামের ছেলেটির খাবারের ডিশ পরীক্ষা করে দেখা গেছে যে তার খাবারে আফিম মেশানো হয়েছিল, অথচ বাড়ির সবাই সেই খাবার খেলেও তাদের কিচ্ছু হয়নি। মোটামুটি এই হলো ঘটনা। এবার বলছি পুলিশ এখনো পর্যন্ত এ বিষয়ে কি কি করেছে। এই কেসের অফিসার ইনচার্জ ইন্সপেক্টর গ্রেগরি খুবই চালাকচতুর অফিসার, শুধু তার কল্পনা শক্তিটা একটু কম। যাই হোক, গ্রেগরি প্রথমেই সেই লোকটাকে খুঁজে বের করেছে যার উপরে খুব সাধারণভাবেই সন্দেহটা পড়ে, এবং তাকে গ্রেপ্তারও করেছে। এই লোকটির নামই ফিটজরয় সিম্পসন। লোকটি ভালো বংশের ছেলে এবং শিক্ষিত, যদিও রেস খেলতে খেলতে প্রায় সর্বস্ব খুইয়ে এখন লন্ডনের ক্লাবগুলোতে অ্যাকাউন্টেন্টের কাজ করে। সিম্পসনের ডায়েরিতে দেখা যায় সিলভার ব্লেজের বিরুদ্ধে বাজি রেখে সে প্রায় 5,000 পাউন্ড হেরেছে। তাকে অ্যারেস্ট করার পরে সে তার জবানবন্দিতে বলেছে যে আগের দিন সে কিংস আইল্যান্ডে গিয়েছিল এবং কেপলটন আস্তাবলেও গিয়েছিল ঘোড়া দুটোর সম্বন্ধে খোঁজ খবর নিতে। আর ওদিকে স্ট্রেকারের কাজের মেয়েটিও যে বর্ণনা দিয়েছিল তাও তার জবানবন্দির সাথে মিলে যায়। সিম্পসন জানায় কোনো রকম অসৎ উদ্দেশ্য তার ছিল না, সে শুধু রেসের খবর জোগাড় করতেই গিয়েছিল। যদিও তার গলায় বাঁধা স্কার্ফের কথা এবং সেটা যে মৃত ট্রেনারের হাতে পাওয়া গেছে সেটা বলতেই সে নার্ভাস হয়ে যায়। এই ব্যাপারে কোনো রকম ব্যাখ্যা সিম্পসন দিতে পারেনি। সেদিন রাতে সিম্পসনের হাতে একটা ভারী লাঠিও ছিল, যার আঘাতে ট্রেনারের মৃত্যু হতে পারে। ওয়াটসন, আবার আরেকটা জিনিস ভাবার মতো যে সিম্পসনের শরীরে কোনো রকম আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, কিন্তু স্ট্রেকারের ছুরিতে রক্তের দাগ দেখে মনে হয় প্রতিপক্ষের শরীরে আঘাত থাকাই স্বাভাবিক। এবার বলো ওয়াটসন, তুমি এ ব্যাপারে নতুন কোনো থিওরি দিতে পারো কি? হোমস এতক্ষণ ধরে পুরো ঘটনার যে বিবরণ দিল তা শুনে বুঝলাম ঘটনাটা খবরের কাগজে পড়া হলেও ঘটনার পুরো গুরুত্বটা আমি এখন বুঝলাম। আমি বললাম, আচ্ছা এমনও তো হতে পারে স্ট্রেকারের শরীরে যে ছুরির দাগ দেখা গেছে সেটা স্ট্রেকারের নিজের ছুরির দাগ। মাথায় জোরে লাগলে অনেক সময় শরীরে মাসলস ক্র্যাম্প শুরু হয়, আর তার থেকেও তো এটা হতে পারে। ওয়াটসন, আমিও সেটাই ভাবছি, তবে সেক্ষেত্রে আসামির পক্ষে একটা যুক্তি নষ্ট হয়ে যাবে। আমি কিন্তু এখনো বুঝতে পারছি না পুলিশ ঠিক কি ভাবছে। পুলিশের অনুমান অনেকটা এইরকম, এই ফিটজরয় সিম্পসন আস্তাবলের ছেলেটিকে আফিম খাইয়ে অজ্ঞান করে দিল এবং অন্য যে কোনোভাবে, যেমন ডুপ্লিকেট কি দিয়ে আস্তাবলের দরজা খুলে ফেলল। তারপর সে সিলভার ব্লেজকে নিয়ে বেরিয়ে গেল। পথে কোথাও স্ট্রেকারের সাথে দেখা হলো, তাদের ঝামেলা বাঁধল, হাতাহাতিও হলো। সিম্পসন ওর লাঠির বাড়ি মারল স্ট্রেকারের মাথায়। স্ট্রেকারের কাছে ছুরি থাকলেও
তাতে সিম্পসনের কোনো ক্ষতি হয়নি। তারপর নিশ্চয়ই সিম্পসন ঘোড়াটাকে কোথাও লুকিয়ে রেখেছে, আর নয়তো ঘোড়াটা দুজনের মারামারির সময় কোথাও পালিয়ে গিয়ে এখন স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। বাস, পুলিশের এখনো অবধি তাই মনে হয়েছে। যদিও ঘোড়াটা এতদিন ধরে ঘুরে বেড়াবে আর কারোর চোখে পড়বে না, এটা একেবারেই অসম্ভব। যাই হোক, এই মুহূর্তে আমরা আর কিছুই অনুমান করতে পারব না। এবার মাঠে নেমে তদন্ত করতে হবে। আমরা যখন ট্যাবিসকে পৌঁছালাম তখন প্রায় সন্ধে হয়ে গেছে। ডার্টমুরের প্রায় মাঝখানে একটা পাহাড়ি ঢালের মাঝে এই ছোট্ট শহরটা অবস্থিত। স্টেশনে দুজন ভদ্রলোক আমাদের জন্য অপেক্ষা করছিলেন। একজন বেশ লম্বা, সোনালি চুল আর দাড়ির ফাঁক দিয়েও গভীর নীল চোখের ঝিলিক দেখে বোঝা যায় ইনি ক্ষুরোধার বুদ্ধি ধরেন। এই ভদ্রলোক হলেন ইন্সপেক্টর গ্রেগরি, আর অন্যজন ছোটখাটো চেহারার মানুষ, চোখে একটা চশমা। এই ভদ্রলোক হলেন সিলভার ব্লেজের মালিক কর্নেল রস। কর্নেল রস বললেন, ও, আপনি আশায় খুব খুশি হয়েছি মিস্টার হোমস। ইন্সপেক্টর গ্রেগরি সবই করেছেন, তবু আমি চাই স্ট্রেকারের খুনিকে যত তাড়াতাড়ি সম্ভব ধরা হোক, আর আমার প্রিয় ঘোড়াটা যাতে ফিরে পাওয়া যায়। নতুন আর কিছু খবর আছে কি? সরি মিস্টার হোমস, আর কোনো প্রোগ্রেসই হয়নি এই ব্যাপারে। চলুন, গাড়িতে যেতে যেতে সব বলছি। এখনো দিনের আলো আছে, জায়গাটা আপনাকে একবার ভালো করে আলো থাকতে আমি দেখিয়ে দিতে চাই। একটু পরেই একটা ল্যান্ডোতে চড়ে ডেভেনশায়ার শহরের ভেতর দিয়ে আমরা এগিয়ে চললাম। কর্নেল রস চুপচাপ আরামের ভঙ্গিতে বসে রইলেন। হোমস আর ইন্সপেক্টর গ্রেগরি এই কেস নিয়ে আলোচনা শুরু করলো, আর আমি দুজনের কথা শুনতে লাগলাম। যদিও তাতে বিশেষ কিছু লাভ হলো না, কারণ ট্রেনে আস্তে আস্তে আমরা যে আলোচনা করেছিলাম প্রায় সেই একই কথা। ইন্সপেক্টর গ্রেগরি বলল, দেখুন মিস্টার হোমস, ফিটজরয় সিম্পসনকে ঘিরে কেসটাকে আমি প্রায় সাজিয়ে এনেছি। মানে আমার তো মনে হচ্ছে ওই আসল কালপ্রিট। যদিও ওর বিরুদ্ধে কোনো জোরালো প্রমাণ নেই, এই কেসের যে কোনো নতুন ঘটনায় ব্যাপারটা অন্যদিকে মোড় নিতে পারে। আচ্ছা ইন্সপেক্টর গ্রেগরি, ইয়েস? স্ট্রেকারের ছুরির ব্যাপারটা নিয়ে কি আপনি কিছু ভেবেছেন? হ্যাঁ, আমরা মনে করছি স্ট্রেকারের নিজের ছুরিতেই ওর শরীরে আঘাত লেগেছে। এখানে আসার সময় আমার বন্ধু ডক্টর ওয়াটসনও এই একই কথাই বলছিল। তাহলে তো এই ব্যাপারটা সিম্পসনের বিরুদ্ধে একটা পয়েন্ট নষ্ট করে দেবে। সে তো নিশ্চয়ই। সিম্পসনের কাছে এরকম কোনো ছুরি নেই, আর ওর শরীরে ছুরির কোনো দাগও নেই। অবশ্য আরেকটা জোরালো মোটিভও আছে সিম্পসনের, মানে ঘোড়াটাকে নিখোঁজ করে দেবার ব্যাপারে ওর যথেষ্ট স্বার্থ ছিল। আস্তাবলের ছেলেটাকে ঘুমের ওষুধ খাওয়ানোর সম্ভাবনাটাও রয়েছে। সিম্পসন ঝড় জলের মধ্যে বেরিয়েছিল, ওর গলার স্কার্ফটা ওইখানেই পাওয়া গেছে। আমি মনে করি মিস্টার হোমস, জুরির সামনে দাঁড় করানোর মতো যথেষ্ট ওই প্রমাণ আমাদের হাতে আছে। হোমস মাথা নাড়তে নাড়তে বলল, না 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 না, যে কোনো দুঁদে উকিল এসব প্রমাণকে জাস্ট উড়িয়ে দিতে পারে। ঘোড়াটাকে সে আস্তাবল থেকে বাইরে নিয়ে গেল কেন? ঘোড়াটার ক্ষতি করার থাকলে সেখানেই বা করল না কেন? ইন্সপেক্টর গ্রেগরি, সিম্পসনের কাছে কি আদৌ কোনো ডুপ্লিকেট চাবি পাওয়া গেছে? কোনো কেমিস্ট কি তার কাছে আফিমের গুঁড়ো বিক্রি করেছে? আর সবচেয়ে বড় কথা, লোকটা এই অঞ্চলে নতুন এসেছে, সে এত বিখ্যাত একটা ঘোড়াকে এত সহজে লুকিয়ে রাখবেই বা কি করে? আর আস্তাবলের ছেলেটাকে দেওয়ার জন্য যে কাগজটা সেই কাজের মেয়েটির হাতে দিয়েছিল, সেই ব্যাপারেই বা তার কি বক্তব্য? সিম্পসন এখন বলছে ওটা একটা 10 পাউন্ডের নোট ছিল। আর আপনার অবগতির জন্য বলি, এই অঞ্চলে সে একেবারে নতুন নয়। এর আগে দুবার সে ট্যাবিস্টকে বেড়াতে এসেছিল। আফিমটা খুব সম্ভবত সে লন্ডন থেকেই এনেছিল। আর ডুপ্লিকেট চাবি, সেটা তো কাজ হাসিল করার পর ছুঁড়ে ফেলে দিলেই হলো। আর ঘোড়াটা জলার কোনো পুরনো খনিতে বা গর্তের মধ্যে পড়ে গিয়ে থাকতে পারে। আচ্ছা, ওর নিজের গলার স্কার্ফ নিয়ে কিছু বলেছে কি? হ্যাঁ, ও বলছে ওটাও হারিয়ে ফেলেছিল। হ্যাঁ, তবে এই কেসে একটা নতুন জিনিস জানা গেছে, যাতে আস্তাবল থেকে ঘোড়াটাকে নিয়ে যাওয়ার ব্যাপারটা খোলসা হতে পারে। হোমস উৎসুক হয়ে কান খাড়া করে বসল। এবার ইন্সপেক্টর বলে চললেন, কিছু চিহ্ন দেখে বুঝতে পেরেছি যে সোমবার রাতে
খুনের জায়গা থেকে মাইলখানেক দূরে একদল জিপসি এসেছিল। মঙ্গলবার তারা চলে যায়। এমন যদি হয় যে সিম্পসনের সাথে ওই জিপসিদের একটা যোগাযোগ ছিল, তাহলে হতেই পারে সে নিজে তাড়া খেয়ে ঘোড়াটাকে জিপসিদের হাতে তুলে দিয়েছে, আর ঘোড়াটা এখন জিপসিদের কাছেই আছে। হ্যাঁ, হতেই পারে। এই জিপসিদের খোঁজে পুরো এলাকাটা চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। অন্তত আশপাশের 10 কিলোমিটার রেডিয়াসের মধ্যে তল্লাশি চালিয়েছি আমরা। আচ্ছা, এখানে আরেকটা ট্রেনিং সেন্টার আছে না? হ্যাঁ, আর সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এই রেসের বাজিতে তাদের ঘোড়ার ডেসবারও ছিল দ্বিতীয়, তাই এই সিলভার ব্লেজের উধাও হওয়ার ব্যাপারে তাদেরও কিন্তু একটা স্বার্থ থাকতে পারে। শুনেছি ওখানকার ট্রেনার সাইনাস ব্রাউন বেশ বড় অঙ্কের বাজি ধরেছিল। সে তো আর স্ট্রেকারের বন্ধু ছিল না, যদিও ওদের আস্তাবলটা পরীক্ষা করে আমরা কিছুই পাইনি। এরপর হোমস আর কিছু না বলে চুপচাপ বসে রইল। আর কিছুক্ষণ চলার পরেই একটা ছোট লাল রঙের বাড়ির সামনে গাড়ি এসে থামল। বাড়িটার একটু পরেই অনেকখানি জায়গা জুড়ে খোলা মাঠ, আর তারই এক প্রান্তে আর একটা লম্বা টানা বাড়ি। তারও কিছু পরে অনেকটা জায়গা জুড়ে রয়েছে একটা জলাভূমি। অনেকটা দূরে ট্যাবিস্কের কিছু ঘর বাড়ি আর কেপলটন আস্তাবলটা দেখা যাচ্ছে। আমরা সবাই গাড়ি থেকে নামলেও হোমস যেন ধ্যানমগ্ন হয়ে গাড়িতেই বসে রইল। আমি এগিয়ে গিয়ে ওর হাত ধরে নাড়া দিতে ও চমকে উঠে চোখ মেলল, তারপর নেমে এলো। হোমসের এই স্বভাব আমার ভালোই জানা। ওর চোখের উজ্জ্বল দীপ্তি আর চঞ্চল হাবভাব দেখেই বুঝতে পারছি ওর মাথায় কোনো নতুন চিন্তা উদয় হয়েছে। ইন্সপেক্টর গ্রেগরি বলল, মিস্টার হোমস, আপনি নিশ্চয়ই একবার ঘটনাস্থলে যাবেন? না, তার আগে দু একটা ঘটনার ডিটেলস আমি জানতে চাই। হ্যাঁ, বলুন। আচ্ছা, স্ট্রেকারকে তো এখানেই আনা হয়েছে, তাই না? হ্যাঁ, দোতলার ঘরে তার ডেড বডি রাখা আছে। কাল কোর্টের ডেট আছে। আচ্ছা কর্নেল রস, স্ট্রেকার তো কয়েক বছর আপনার কাছে কাজ করেছে। হ্যাঁ, ওর কাজকর্ম ব্যবহার সব খুব ভালো ছিল। আচ্ছা ইন্সপেক্টর। হ্যাঁ, বলুন। স্ট্রেকারের কাছে কি কি জিনিস পাওয়া গেছে, তার কোনো লিস্ট কি তৈরি আছে? অবশ্যই মিস্টার হোমস, আমি জানতাম আপনি এগুলো দেখতে চাইবেন, তাই সব সাজিয়ে রেখেছি আপনার জন্যে। গুড, আমি একবার জিনিসগুলো দেখব। আসুন। সামনের ঘরটায় ঢুকে আমরা মাঝখানের টেবিলটা ঘিরে বসলাম। একটা চৌকো মতো বাক্সের তালা খুলে ইন্সপেক্টর গ্রেগরি বেশ কিছু জিনিস আমাদের সামনে বার করলেন। একটা দেশলাইয়ের বাক্স, 2 ইঞ্চি লম্বা একটা মোমবাতি, একটা পাইপ, কিছু তামাক সমেত একটা পাউচ, সোনার চেন ওলা একটা রূপোর ঘড়ি, 5টা সোনার মোহর, একটা অ্যালুমিনিয়ামের পেন্সিল কেস, কয়েক টুকরো কাগজ আর হাতির দাঁতের হাতল লাগানো একটা ছোট্ট সূক্ষ্ম ফলার ছুরি, তাতে লন্ডনের উইজ অ্যান্ড কোম্পানির নাম খোদাই করা। ছুরিটা তুলে খুঁটিয়ে দেখতে দেখতে হোমস বলল, বেশ অন্যরকম ছুরি তো ওয়াটসন। হ্যাঁ, এটা তো মনে হয় তোমার ডাক্তারির ছুরি। হ্যাঁ, এটা চোখের ছানি অপারেশন করার সময় ব্যবহার করা হয়। আমিও তাই ভাবছিলাম, সূক্ষ্ম কাজের জন্যই দরকার এই ছুরি। কোনো বিপদের বা হাতাহাতির আশঙ্কা থাকলে কোনো লোক এই ছুরি সঙ্গে নেয় না। একটা কর্কের খাপ দিয়ে এর ফলাটা ঢাকা থাকতো, সেই খাপটাও পাওয়া গেছে। আর মিসেস স্ট্রেকার বলেছেন যে এই ছুরিটা বেশ কয়েকদিন তাদের ড্রেসিং টেবিলের ওপরেই থাকতো। সেদিন রাতে এই ছুরিটা নিয়ে স্ট্রেকার বেরিয়ে যায়। হয়তো সেই সময়ের চেয়ে ভালো অস্ত্র ওর হাতের সামনে আর ছিল না। তাই হবে হয়তো। আর এই কাগজগুলো কিসের? এই কাগজগুলোর মধ্যে কয়েকটা হচ্ছে খড়ের হিসেব, একটা কর্নেল রসের নির্দেশ, আর অন্য একটা হলো বল স্ট্রিটের 37 পাউন্ড 15 শিলিংয়ের একটা টুপির বিল। বিলটা কাটা হয়েছে উইলিয়াম ডার্বিশায়ারের নামে। মিসেস স্ট্রেকার বলেছেন যে ডার্বিশায়ার স্ট্রেকারের বন্ধু ছিলেন। তার লেখা চিঠিপত্র অনেক সময়ই এখানে আসতো। এই টুপির বিল দেখতে দেখতে হোমস বলল, মিসেস ডার্বিশায়ারের পছন্দ দেখছি বেশ দামি। একটা ড্রেসের জন্য 22 গিনি খরচ করেছেন। বাহ, যাই হোক, এবার আমরা ঘটনাস্থলে যেতেই পারি, কি তাই তো? হ্যাঁ, চলুন। আমরা ড্রয়িং রুম থেকে বেরোতেই একজন ভদ্রমহিলা এগিয়ে এলেন।
চুলটা উস্কো খুস্কো হয়ে আছে। উদ্ভ্রান্তের মতো ইন্সপেক্টর গ্রেগরির কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কি তাদের ধরতে পেরেছেন? না মিসেস স্ট্রেকার, তবে লন্ডন থেকে মিস্টার শার্লক হোমস এসেছেন আমাদেরকে সাহায্য করতে। আমাদের পক্ষে যতদূর সম্ভব ভালোভাবেই আমরা তদন্ত করব। আচ্ছা মিসেস স্ট্রেকার, ইয়েস। কিছুদিন আগে কি প্লিম্যাথের একটা গার্ডেন পার্টিতে আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল? নো স্যার, আপনি ভুল করছেন। নো 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 নো, আমার কিন্তু স্পষ্ট মনে আছে একটা পালকের পাড় বসানো খুব দামি সিল্কের গাউন আপনি পরেছিলেন। নো মিস্টার হোমস, আমি তো এরকম কোনো ড্রেস কোনোদিনও পরেইনি। ইনফ্যাক্ট এরকম কোনো ড্রেস আমার কোনোদিন ছিলও না। ওহো, ওকে, আই এম সরি। এই বলে হোমস ইন্সপেক্টর গ্রেগরির সাথে বেরিয়ে গেল। জলার ভেতর দিয়ে কিছুটা পথ হেঁটে গিয়ে আমরা সেই গর্তটার কাছে পৌঁছে গেলাম যেখানে স্ট্রেকারের ডেড বডি পাওয়া গিয়েছিল। তার পাশের ঝোপের ওপরেই স্ট্রেকারের কোটটা পড়েছিল। সেদিন রাতে কি খুব জোরে হাওয়া দিচ্ছিল? না, তবে হ্যাঁ, খুব জোরে বৃষ্টি পড়ছিল। হাওয়া যদি জোরে না বয় তাহলে স্ট্রেকারের কোটটা ওখানেই পড়ে থাকার কথা। হ্যাঁ, কোটটা তো ওখানেই পড়েছিল। এখানে নিশ্চয়ই মাটিতে অনেক পায়ের দাগ পড়েছে। হ্যাঁ, সোমবার রাত থেকেই অনেক লোক এই জায়গাটায় এসেছে। জায়গাটার ওপর একটা মাদুর পাতা রয়েছে। আমরা সবাই সেই মাদুরের ওপরই দাঁড়িয়ে আছি। ইন্সপেক্টর গ্রেগরি একটা ব্যাগ দেখিয়ে বলল, স্ট্রেকারের একটা বুট, সিমসনের এক পাটি জুতো আর সিলভার ব্লেজের একটা নাল এখানে পাওয়া গেছে। এই ব্যাগেই রাখা আছে সেগুলো। ব্যাগটা হাতে নিয়ে একবার দেখার পর হোমস মাদুরটা সরিয়ে দিল আর গর্তটার ভেতরে নামল। তার ভেতরে প্রায় শুয়েই পড়ে কি যেন খুঁজতে লাগলো। হঠাৎ একটা খুশির আওয়াজ করে হোমস বলে উঠল, ইয়েস, এই তো। হোমস একটা আধপোড়া দেশলাইয়ের কাঠি তুলে ধরল আমাদের সামনে। তাতে এমনভাবে কাদা লেগে আছে যে বোঝার উপায় নেই। ইন্সপেক্টর গ্রেগরি আফসোস করে বললেন, এটা আমার চোখ এড়িয়ে গেল কি করে? এটা এমনিতে খুঁজে পাওয়া খুবই মুশকিল। আমি পেলাম, তার কারণ আমি ঠিক এটাই খুঁজছিলাম। মানে আপনি এটা খুঁজছিলেন? ইয়েস। এরপর ব্যাগের ভেতর থেকে জুতো বার করে হোমস ছাপগুলোর সাথে মিলিয়ে দেখতে লাগলো। তারপর ফার্নের ঝোপের দিকে ঢুকে গেল। ইন্সপেক্টর বললেন, ওদিকে আর কোনো পথ নেই মিস্টার হোমস। সব দিকেই প্রায় 100 মিটার অবধি আমি নিজে খুব ভালোভাবে তল্লাশি করেছি, আর কিছুই নেই। হ্যাঁ ঠিক আছে, আজ সন্ধেই এই জলার ধার ধরে আমি কিছুক্ষণ হাঁটবো, আর ঘোড়ার এই নালটা আপাতত আমার কাছেই রাখছি। হোমসের কাণ্ড কারখানা দেখে কর্নেল রস একটু অধৈর্য হয়ে পড়েছিলেন। একবার নিজের পকেট ঘড়িটা দেখে নিয়ে ইন্সপেক্টর গ্রেগরিকে বললেন, ইন্সপেক্টর, আপনি যদি আমার সাথে আসেন তো খুব ভালো হয়। কয়েকটা ব্যাপারে আপনার একটু পরামর্শ চাই। আমি ভাবছি ওয়েসেক্স কাপ থেকে সিলভার ব্লেজের নামটা কি সরিয়ে নেব? না না, সিলভার ব্লেজের নাম যেমন আছে তেমনই থাকবে। নাম উইথড্র করার কোনো প্রশ্নই আসছে না। থ্যাংক ইউ স্যার। আপনার বেড়ানো শেষ হলে স্ট্রেকারের বাড়িতেই চলে আসুন, আমরা ওখানেই যাচ্ছি। আপনি ফিরলে আমরা একসাথেই ট্যাবেস্টকে ফিরে যাব। ইন্সপেক্টরের সাথে কর্নেল রস চলে গেলেন। আমি আর হোমস জলার ভেতর দিয়ে চলে যাওয়া রাস্তাটা ধরে ধীর পায়ে হাঁটতে লাগলাম। ক্যাপেলটন আস্তাবলের পেছনের দিকে তখন অস্তগামী সূর্যকে দেখা যাচ্ছে। সামনের পুরো জলাভূমির রাস্তা আর ফার্নের ঝোপের ওপর তখন গোধূলি বেলা সোনালি আলো পড়েছে। গ্রাম্য পরিবেশের এই সৌন্দর্য আমার খুব ভালোই লাগছিল, যদিও হোমসে তখন এইসব ব্যাপারে কোনো মন নেই। নির্বিকার চিত্তে কিছু ভাবতে ভাবতে ও এগোচ্ছিল। শেষটায় আমায় বলল, ওয়াটসন, চলো নতুন করে ভাবি। স্ট্রেকারকে কে খুন করলো সেটা বরং পরেই ভাবব। আপাতত এইটা ভাবি যে ঘোড়াটা গেল কোথায়। যদি সে পালিয়েও যায় তাহলে কোথায় যাবে? ঘোড়া সবসময় একটা দলের মধ্যে থাকতে ভালোবাসে। তাহলে হয় সে কিংস পাইল্যান্ডে ফিরে যাবে, আর নয়তো কাছাকাছির মধ্যে ক্যাপেলটন আস্তাবলেই ফিরে যাবে। এই জলাভূমির মধ্যে ঘোড়াটা একা একা ঘুরবেই বা কেন? আর জিপসিরা চুরি করে শুধু শুধু ঝামেলায় পড়তেই বা চাইবে কেন?
ওদের ভালো রকম ভয় আছে পুলিশের ব্যাপারে। এই ঘোড়া ওরা কোথাও বিক্রিও করতে পারবে না, ফলে এ কাজ করলে ওদের লাভ তো নেই, বরং অনেক রিস্ক আছে। এই ব্যাপারটা আপাতত পরিষ্কার। তাহলে হোমস ঘোড়াটা গেল কোথায়? ঘোড়াটা গেল কোথায়? দেখো ওয়াটসন, আমার মন বলছে কিংস পাইল্যান্ডে যখন ঘোড়াটা ফিরে যায়নি, তাহলে সে নির্ঘাত ক্যাপেলটন আস্তা বলেই আছে। যদি এই থিওরি মেনে নিই, তাহলে আমাদের এখান থেকে ক্যাপেলটনের দিকেই এগোতে হবে। ইন্সপেক্টর গ্রেগরি বলছিল ওদিকে একটা খাদ আছে, আর সেই ঢালু পথটা বেয়েই ক্যাপেলটনের দিকে যেতে হয়। আমার আন্দাজ ঠিক হলে ওই পথেই সিলভার ব্লেজের পায়ের দাগ পাওয়া যাবে, কারণ সোমবার রাতের বৃষ্টিতে খাদটা ভেজা থাকলে সেই ভেজা কাদার ওপরে পায়ের দাগ নিশ্চয়ই পাওয়া যাবে। এখন আমাদের কাজ হলো সেই দাগ খুঁজে বের করা। কথা বলতে বলতে আমরা এগোচ্ছিলাম। কিছুক্ষণ পরেই আমরা খাদের ধারে পৌঁছে গেলাম। হোমস খাদের বাঁ দিক দিয়ে আর আমি ডান দিক দিয়ে এগোতে লাগলাম। একটু পরেই হোমসের ডাক শুনতে পেলাম। ওয়াটসন! এগিয়ে গিয়ে দেখি সামনের মাটিতে ঘোড়ার পায়ের দাগ দেখা যাচ্ছে। হোমস পকেট থেকে সিলভার ব্লেজের নাল বার করে পরীক্ষা করতেই সেই ছাপ হুবহু মিলে গেল। হোমস বলল, ওয়াটসন, এই জায়গাতেই ইন্সপেক্টর গ্রেগরি হেরে গেলেন। শুধু ওর কল্পনার জোর নেই বলে। একটু তলিয়ে কল্পনা করলেই বুঝতে পারতো ব্যাপারটা। আর আমরা আমাদের কল্পনার জোরেই কতটা এগিয়ে গেলাম দেখো। যাই হোক, এখন যাওয়া যাক। খাদের কাদামাখা পথ পার হয়ে আরও প্রায় 200 গজ মাঠের মাঝখানে শুকনো পথ ধরে এগোলাম। সেখানে কোনো দাগ দেখতে পেলাম না, কিন্তু ক্যাপেলটনের কাছে পৌঁছে সেই দাগ আবার দেখা গেল। হোমসের চোখে মুখে উত্তেজনা ফুটে উঠেছে। এখানে আবার ঘোড়ার পায়ের দাগের সাথে পাশাপাশি একটা মানুষের পায়ের দাগও রয়েছে। আমি বলে উঠলাম, আচ্ছা হোমস, ঘোড়াটা তো এর আগে একাই ছিল। ঠিক, ঘোড়াটা তো একাই ছিল, বিড়বিড় করে বলল হোমস। তারপরে সিজ দিয়ে উঠল, কারণ আমরা দেখতে পাচ্ছি সব পায়ের দাগ আবার কিংস পাইল্যান্ডের দিকেই ফিরে যাচ্ছে। আমি আর হোমস আবার সেই দাগ দেখে এগোতে লাগলাম। হঠাৎ আমার চোখে পড়ল সেই একই দাগ রাস্তার উল্টো দিকেও গেছে। সেদিকে দেখাতেই হোমস বলে উঠল, থ্যাংক ইউ ওয়াটসন, কিছুটা হাঁটা তুমি কমিয়ে দিলে, কারণ আমরা যেদিকে যাচ্ছিলাম ওই একই পথে আমাদের আবার ফিরে আসতেই হতো। এবার চলো, ঘোড়া আর এই লোকটির ফিরে আসা কোথায় শেষ হয়েছে আমি দেখতে চাই। খুব বেশি দূর আর যাবার দরকার হলো না। এই দাগ যেখানে শেষ হয়েছে সেটা হলো ক্যাপেলটন আস্তাবলের বাঁধানো রাস্তা ঠিক আগে। আমরা সেখানে যেতেই একটা লোক বেরিয়ে এলো। আমাদের দেখে কড়া গলায় বলল, হ্যাঁ, এখানে বাইরের লোকের ঘোরাঘুরি আমরা পছন্দ করি না। হোমস লোকটিকে মেপে নিয়ে ঠান্ডা গলায় বলল, আমরা শুধু একটা জিনিস জানতে এসেছিলাম। আচ্ছা, সকাল 5টায় যদি আমি আসি, তাহলে কি এখানকার ট্রেনার সাইনাস ব্রাউনের সাথে একবার দেখা করা যাবে, নাকি সেটা খুব বেশি সকাল হয়ে যাবে ওনার পক্ষে? না, তা নয়, কেউ দেখা করতে এলে তিনি দেখা করবেন। আরে ওই তো উনি নিজেই এখানে এসে গেছেন। ওর চোখের নজর দেখে সেদিকে তাকাতেই দেখলাম একজন রুক্ষ টাইপের মাঝ বয়সী লোক হাতে একটা চাবুক নিয়ে এগিয়ে আসছে। তাকে এক ধমক দিয়ে বলল, কি ব্যাপার ডজন, বাইরের লোকের সাথে এত কিসের খোশ গল্প চলছে তোমার? নিজের কাজে যাও। সে ধমক খেয়ে চলে যেতেই সেই লোকটা বেশ রূঢ়ভাবে আমাদের দিকে ফিরে বললেন, আপনারা কে? এখানে কি দরকার আপনাদের? আপনার সাথে একটু কথা বলার জন্য এসেছি। যে কোনো মানুষের সাথে কথা বলার সময় আমার নেই। আমরা চাই না এখানে বাইরের লোক ঘোরাঘুরি করে। আপনারা যদি চলে না যান, তাহলে আমাদের কুকুরটাকে ছেড়ে দিতে আমি কিন্তু বাধ্য হব। হোমস হঠাৎ ট্রেনারের সামনে গিয়ে ফিস ফিস করে কি একটা বলল তার কানে কানে। ব্যাস, লোকটা শুধু চমকে উঠল না,
বেশ ফ্যাকাশে হয়ে গেল। তারপরে চিৎকার করে বলল, মিথ্যে কথা। তা এই ব্যাপারটা নিয়ে বাইরে দাঁড়িয়েই চেঁচামেচি করব, না আপনার ড্রয়িং রুমে গিয়ে বাকি কথাটা সারবো? আচ্ছা, ঠিক আছে, আপনি ভেতরে আসুন। ওয়াটসন, একটু অপেক্ষা করো, আমি এই ধরো না মিনিট 10 মধ্যেই আসছি। প্রায় 20 মিনিট পরে যখন হোমস ফিরে এলো, তখন ট্রেনারের আগের উদ্ধত ভাব কোথায় যেন হাওয়া হয়ে গেছে। বোঝাই যাচ্ছে যে লোকটা খুব নার্ভাস হয়ে পড়েছে। হোমসের পাশে পাশে চুপচাপ ভালো মানুষের মতো হেঁটে এলো। হোমসকে বলল, আপনি যেমন বলেছেন ঠিক তেমনই হবে। ভুল যেন না হয়। মিস্টার হোমস, আমার কোনো ভুল হবে না, ঠিক চলে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি রংটা বদলে দেব। না 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 না, একদম নয়। কোনো রকম চালাকি কিন্তু আপনি করবেন না। না 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 মিস্টার হোমস, আপনি আমাকে ভরসা করতে পারেন। আপনি আর হ্যাঁ, আপনার নিজের জিনিসের মতোই কিন্তু ওর খেয়াল রাখবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই 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 খেয়াল রাখবো। তাহলে এবার চলি। পরে ঠিক সময় আপনাকে চিঠি পাঠিয়ে দেবো আমি। হ্যাঁ হ্যাঁ। সাইনাস ব্রাউন একবারে যেন কুঁকুরে গেলেন। তারপর হোমস ফেরার সময় বলল, এই সাইনাস ব্রাউন লোকটা মেজাজ দেখালে কি হবে, বেজায় ভীতু। তাহলে কি হোমস সিলভার ব্লেজ এর কাছেই আছে? তা তো বটেই। প্রথমে কিছুতেই স্বীকার করছিল না, কিন্তু আমি তার সেদিনের ঘটনার এমন নিখুঁত বিবরণ দিলাম যে ওর মনে হলো আমি নিজের চোখে সব দেখেছি। আচ্ছা, তুমি কি খেয়াল করেছো ঘোড়ার দাগের পাশে যে চৌকো বুটের দাগ দেখে আমি এগোচ্ছিলাম, ঠিক সেই একই ধরনের চৌকো বুট পরে আছে এই ব্রাউন। তাছাড়া কি জানো, অন্য কোনো চাকর বা জকি এই ধরনের কাজ করতে সাহস পাবে না। সেদিনের সব কথাই আমি বললাম। অভ্যেস মতো ব্রাউন সেদিন জলার ধারেই ঘুরছিল। একটা নতুন ঘোড়া দেখে এগিয়ে যায় সেদিকে। ঘোড়াটার সাদা কপাল দেখেই চিনতে পারে। সাদা কপালের জন্যই ওর নাম সিলভার ব্লেজ। যে ঘোড়ার ওপর এত বিশাল অঙ্কের টাকার বাজি আছে, সেটা যে ওর হাতে এসে পড়বে এরকম ভাবে, তা ব্রাউন স্বপ্নেও ভাবেনি। ব্রাউনকে এ কথাও বললাম যে প্রথমে ও কিংস পাইল্যান্ডে ঘোড়াটাকে ফিরিয়ে দেওয়ার কথাই ভেবেছিল, কিন্তু পরে রেস শেষ হওয়া অবধি ঘোড়াটাকে লুকিয়ে রাখার কথাই ভাবে। আর সেজন্যই পায়ের দাগ প্রথমে কিংস পাইল্যান্ডের দিকে গিয়ে আবার ফিরে এসেছিল ক্যাপেলটন আস্তাবলের দিকে। কি বুঝলে ব্যাপারটা? পুরো ব্যাপারটা এবারে বুঝতে পারলাম, কিন্তু তাও বললাম, কিন্তু ক্যাপেলটন আস্তাবলেও তো পুলিশ তল্লাশি চালিয়েছে ঘোড়াটার খোঁজে। আরে ধুর, ব্রাউন শেয়ানা লোক, ওর অনেক কায়দা জানা আছে। কিন্তু তুমি যে ঘোড়াটাকে ওর হাতেই ছেড়ে রেখে চলে এলে, ও যদি কোনো ক্ষতি করে দেয়? নো 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 ওয়াটসন, ও খুব যত্নে রাখবে ঘোড়াটাকে। আরে ও জানে ও যদি যত্নে না রাখে তাহলে ওর বিপদ আছে। আমার মনে হয় এমনিতেও বিপদ আছে ব্রাউনের, কারণ কর্নেল রস তো ছেড়ে দেওয়ার পাত্র বলে মনে হচ্ছে না হোমস। না 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 ওয়াটসন, কর্নেল রসকে এই ব্যাপারে কিছু জানানোর দরকার নেই। ওনাকে আমার একটু না কুঁচু বলেই মনে হয়েছে। এই ব্যাপারে আমি এখন কিচ্ছু বলবো না। আর তাছাড়া জন স্ট্রেকারের খুনিকে ধরার তুলনায় এটা একটা মামুলি ব্যাপার। তাহলে এবার স্ট্রেকারের খুনিকে ধরার কাজ? আর কোনো কাজ নয়। আজ রাতের ট্রেনেই তুমি আর আমি লন্ডনে ফিরব। আমি তো আকাশ থেকে পড়লাম। এত দারুণভাবে তদন্ত চালানোর সময় সেটা মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে লন্ডনে ফিরে যাওয়ার ব্যাপারটা আমার ঠিক মতো হজম হলো না। অবশ্য হোমস যদি কোনো ব্যাপারে মনস্থির করে তো সেটাই ফাইনাল। আর মুখে কুলুপ আঁটলে ওর পেট থেকে আর কোনো কথাই বার করা যায় না। তাই আমিও আর কিছু জিজ্ঞাসা করলাম না। স্ট্রেকারের বাড়িতে গিয়ে দেখি ইন্সপেক্টর গ্রেগরি
আর কর্নেল রস ড্রয়িং রুমে আমাদের জন্যই অপেক্ষা করছেন। হোমস বলল, আজ রাতে ট্রেনিং, আমি আর ডক্টর ওয়াটসন লন্ডনে ফিরছি। আপনাদের ডার্ট মুড়ে কয়েকটা ঘন্টা কাটিয়ে সত্যি দারুণ লাগলো। ইন্সপেক্টরের মুখ দেখেই বুঝলাম সে ভীষণভাবে অবাক হয়েছে। যদিও কর্নেল রসের মুখের কোণে একটু বাঁকা হাসি ফুটে উঠল। হোমসের ওপর ভরসার চেয়ে বিদ্রুপের ভাবই স্পষ্ট বোঝা গেল তাতে। ইন্সপেক্টর বললেন, সে কি, আপনি কি তাহলে স্ট্রেকারের খুনিকে ধরার আশা ছেড়ে দিলেন? দেখা যাক। তবে কর্নেল রস, আপনাকে আশ্বাস দিচ্ছি, মঙ্গলবার আপনার ঘোড়া সিলভার ব্লেজ রেসে দৌড়াবে। তাই আমার অনুরোধ, আপনার জকিকে রেডি রাখবেন। ও হ্যাঁ, ভালো কথা, জন স্ট্রেকারের একটা ফটো কি পাওয়া যাবে? ইন্সপেক্টর পকেটের ভেতরে হাত চালিয়ে একটা খাম বার করে তার থেকে একটা ফটো নিয়ে হোমসের হাতে তুলে দিল। সত্যি ইন্সপেক্টর, যা যা দরকার তার সবই আপনি বেশ সুন্দরভাবেই গুছিয়ে রেখেছেন। ওয়াটসন, ইয়েস। তুমি একটু ওয়েট করো, আমি বাড়ির কাজের মেয়েটির থেকে একটা ছোট্ট কথা জেনেই আসছি। হোমস বেরিয়ে যাওয়ার পর কর্নেল রস হতাশা সুরে বললেন, মিস্টার হোমসের এত নাম শুনেছি, কিন্তু উনি আমায় খুব হতাশ করলেন। আমি হোমসের হয়ে সাফাই গিয়ে বললাম, কিন্তু কর্নেল, আপনার ঘোড়া যে দৌড়বে এই আশ্বাস তো পেলেন? হ্যাঁ, তা পেলাম, তবে ঘোড়াটা ফেরত পেলেই আমি বেশি খুশি হতাম। ঠিক এই সময় ফিরে এসে হোমস বলল, চলুন এবার ট্যাবিস্টকে ফেরা যাক। আমরা যখন ল্যান্ডোতে উঠতে যাচ্ছি তখন আস্তাবলের একটা ছেলে এসে গাড়ির দরজাটা খুলে দিল। হোমস হঠাৎ সেই ছেলেটিকে ডেকে বলল, ওহে ভাই, শোনো, তোমাদের এখানে কয়েকটা ভেড়াও আছে দেখলাম। তুমি কি একটা কথা বলতে পারবে? এদের দেখাশোনা করে কে? আমি করি স্যার। বেশ, তা ভেড়াগুলোর মধ্যে এই কয়েকদিনে কোনো রকম পরিবর্তন তুমি দেখেছ? ছেলেটি বেশ অবাক হয়েই হোমসের দিকে তাকালো, তারপর বলল, হ্যাঁ স্যার, কি কারণে জানি না, কিন্তু 3টে ভেড়া খোঁড়া হয়ে গেছে। ওয়াটসন, আমরা কিন্তু অনেক দূর এগিয়ে গেছি। ইন্সপেক্টর গ্রেগরি, হ্যাঁ, ভেড়াগুলোর খোঁড়া হয়ে যাওয়াটাও কিন্তু এই কেসের খুব গুরুত্বপূর্ণ বিষয়। কর্নেল রস এই কথা শুনে আবার একটু বাঁকা হাসলেও ইন্সপেক্টর গ্রেগরি দেখলাম হোমসের কথায় বেশ গুরুত্ব দিল। জিজ্ঞাসা করল, মিস্টার হোমস, এটা কি সত্যি গুরুত্বপূর্ণ ব্যাপার? খুব। তাছাড়া আরেকটা জিনিসের প্রতি আপনার খেয়াল হওয়া দরকার। সেদিন রাতে কুকুরটা কি করেছিল আস্তা বলে? রাতে তো কিছুই করেনি। কুকুরটা যে কিছুই করলো না সেটাই তো অবাক ব্যাপার, তাই না? চার দিন পরে আমি আর হোমস আবার হাজির হলাম ডার্টমুরে। আজই ওয়েসেক্স কাপের রেস হবে। স্টেশনের বাইরেই কর্নেল রসের সাথে দেখা হলো। ওনার ছোট গাড়িটায় চেপে আমরা মূল শহর ছাড়িয়ে রেস কোর্সে পৌঁছে গেলাম। কর্নেলের মুখ বেশ গম্ভীর। তিনি বললেন, আমি কিন্তু এখন আমার ঘোড়াটাকে দেখতে পাইনি। আপনার ঘোড়াটাকে দেখলে আপনি চিনতে পারবেন তো? মিস্টার হোমস, আমি 20 বছর এই লাইনে আছি, বুঝলেন? আর এই প্রশ্ন আমাকে কেউ কোনোদিন করেনি। আরে সাদা কপাল থেকে একটা বাচ্চাও চিনতে পারবে যেটা সিলভার ব্লেজ। তা বাজি কেমন ধরা হয়েছে? ভালো না, কাল 15 তো 1 ছিল, আজ 3-এ 1ও হবে না। হ্যাঁ, সে বোঝাই যাচ্ছে যে খবরটা আর গোপন নেই। রেস কোর্সের গ্র্যান্ড স্ট্যান্ডের কাছে যখন পৌঁছালাম চোখ গেল কার্ডের দিকে। 6টা ঘোড়ার নাম আছে। তার মধ্যে দেখলাম 4 নম্বরে আছে কর্নেল রসের ঘোড়া সিলভার ব্লেজ। কালো টুপি আর লাল জামায় তাকে চিনতে হবে। কর্নেল বললেন, আপনার কথায় অন্য ঘোড়ার ওপর বাজি না রেখে নিজের ঘোড়ার ওপরই বাজি রেখেছি আমি। এমন সময় দর্শকদের মধ্যে এক চিৎকার উঠল, সিলভার ব্লেজ 5-4 10 12 15-5 সিলভার ব্লেজ 5-4 10 12 15-5। আমি চেঁচিয়ে উঠলাম, আরে আরে, ঘোড়াগুলো নম্বর দিয়ে দিয়েছে। 6টা ঘোড়াই তো আছে, যেমন কার্ডে দেখলাম। কর্নেল এবারে রীতিমতো উত্তেজিত হয়ে বললেন,
হ্যাঁ 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 হ্যাঁ, 6টা ঘোড়ার নাম্বারই তো আছে। তাহলে আমার ঘোড়া কোথায়? আমার জকি তো ছোটেনি এখনো। বলতে বলতেই একটা বাদামি রঙের ঘোড়া আমাদের সামনে দিয়ে ছুটে গেল। তার পিঠে কর্নেলের পরিচিত লাল কালো জামা। কর্নেল চেঁচিয়ে উঠলেন, এটা তো আমার ঘোড়া নয়। এর গোটা শরীরে কোথাও তো সাদার ছাপ নেই। কি করলেন মিস্টার হোমস? আরে ঠিক আছে, দেখাই যাক না কেমন দৌড়ায়। তারপর বাইনোকুলার দিয়ে দেখে বলল, বাহ, দারুণ স্টার্ট নিয়েছে। ওই তো ওই তো ওই তো ওই তো বাঁক নিয়ে আসছে এদিকে। আমাদের গাড়ির কাছ থেকে সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে। 6টা ঘোড়ায় খুব কাছাকাছি দৌড়চ্ছিল, কিন্তু অর্ধেক রাস্তা পার হতে ক্যাপেলটন আস্তাবলের ঘোড়াটা এগিয়ে গেল। কিন্তু আমাদের সামনে দিয়ে পার হবার সময় দেখলাম কর্নেলের ঘোড়া প্রচণ্ড স্পিডে এসে তাকে টপকে গেল। রেস শেষ হবার আগে কর্নেলের ঘোড়া অনায়াসে প্রথম হলো। ক্যাপেলটনের ঘোড়াটা হলো সেকেন্ড, আর থার্ড হলো বালমোরালের ডিউকের ঘোড়া আইরিস। কর্নেল এবার উত্তেজনায় হাঁপাতে হাঁপাতে বললেন, আরে আমার ঘোড়া বলেই তো মনে হচ্ছে, কিন্তু আমি তার কিছুই বুঝতে পারছি না মিস্টার হোমস। এবার একটু খোলসা করে বলুন তো ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, সব জানতে পারবেন কর্নেল, দাঁড়ান একটু ওয়েট করুন। হ্যাঁ হ্যাঁ, আগে চলুন ঘোড়াটার কাছে একবার আমরা যাই। হ্যাঁ চলুন। ঘোড়ার সামনে গিয়ে হোমস বলে উঠল, এই আপনার ঘোড়া সিলভার ব্লেজ। ওর মুখ পা সব কিছু ভালো করে ধুয়ে দিতে বলুন, তাহলেই ওর চেনা রং বেরিয়ে পড়বে। হ্যাঁ, বাবরে বাপ, উত্তেজনা তো দম বন্ধ হওয়ার জোগাড় হলো মিস্টার হোমস। হ্যাঁ, কি করি বলুন, একজন জালিয়াতের কাছে ওকে পেয়েছি যে, আর যে অবস্থায় আমি পেয়েছিলাম ঠিক সেইভাবেই রেসে যোগ দেবার ব্যবস্থা আমি করেছিলাম। কর্নেল রস ঘোড়ার দিকে স্নেহের দৃষ্টিতে তাকিয়ে খুশির গলায় বললেন, থ্যাংক ইউ মিস্টার হোমস। ঘোড়াটাকে বেশ ভালো অবস্থাতেই দেখছি, বেশ সুস্থ আছে। কতদিন ওকে এভাবে দেখিনি আমি। মিস্টার হোমস, আমার না আপনার কাছে ক্ষমা চাওয়া উচিত। মানে আপনার ক্ষমতা নিয়ে আমি সন্দেহ করেছিলাম আগে, সত্যি বলছি। তবে মিস্টার হোমস, আপনি যদি স্ট্রেকারের খুনিকেও ধরতে পারতেন তাহলে আরও আমি অনেক বেশি খুশি হতাম। তাও হয়েছে। কর্নেল আর আমি এবারে অবাক বিস্ময়ে হোমসের দিকে তাকালাম। কর্নেল বললেন, হ্যাঁ, খুনিকে ধরতে পেরেছেন? কে সে? কোথায় আছে? এখানেই আছে। মানে? এই মুহূর্তে আমার সাথেই আছে। মিস্টার হোমস, একটু পরিষ্কার করে বলবেন। এই মুহূর্তে আমি আর ডাক্তার ওয়াটসন ছাড়া তো আর কেউ নেই এখানে। এই যে স্ট্রেকারের খুনি। এই বলে ঘোড়াটার উপরে হাত রাখল হোমস। আমরা দুজনেই রীতিমতো অবাক। কর্নেল চেঁচিয়ে বললেন, হ্যাঁ, ঘোড়া? হ্যাঁ, এই ঘোড়া। তবে ঘোড়ার কোনো দোষ ছিল না, ও বেচারা সেদিন রাতে নিজেকে বাঁচাতেই গিয়েছিল। একটু অপেক্ষা করুন, আজকের রেসটা শেষ হয়ে যাক, আপনাকে পুরো ঘটনার ব্যাখ্যা আমি দেব। সেদিন সন্ধ্যায় লন্ডনে ফেরার সময় হোমস এই কেসের পুরো বিবরণ দিল। ডার্ট মুড়ে আসার আগে আমি যে সমস্ত মতামত বা থিওরি মনে মনে গড়ে তুলেছিলাম তার ভিত্তি ছিল খবরের কাগজের রিপোর্টগুলো, আর সেই থিওরি প্রায় পুরোটাই ভুল ছিল। ডেভনশায়ারে পৌঁছানোর আগে আমি ভেবেছিলাম যে ওই ফিটজরয় সিম্পসনই আসল ক্রিমিনাল, যদিও এটাও বুঝতে পারছিলাম যে তার বিরুদ্ধে প্রমাণগুলো খুব একটা জোরদার নয়। সেদিন গাড়িতে চেপে ট্রেনারের বাড়িতে পৌঁছানোর সময়ই সেদিন রাতে নেড হান্টারকে পাঠানো রাতের খাবারের কথা আমার মনে পড়ল। সেদিন রাতে হান্টারের জন্য 1 প্লেট মাটনের ঝোল নিয়ে গিয়েছিল স্ট্রেকারের কাজের মেয়ে এডিথ। হান্টারের খাবারের ডিশ পরীক্ষা করে খাবারে আফিমের উপস্থিতি জানা গিয়েছিল। কিন্তু দেখো, গুঁড়ো আফিমের একটা স্বাদ থাকে, যে খাবার মুখে দেবে সেই বুঝতে পারবে, তাই বাকি খাবারটা আর খাবে না। একমাত্র মাংসের ঝোলে সেই স্বাদটা চাপা দেওয়া যায়। এটা বোঝাই যাচ্ছিল যে সিম্পসন এই অঞ্চলে নতুন, তাই সেদিন সে আফিমের গুঁড়ো নিয়ে আসবে আর এডিথ মাংসের ঝোল নিয়ে আসবে, আর তাতেই সে আফিম মেশাবে। এই ব্যাপারটা মানে এতটা মারাত্মক কোইন্সিডেন্স যে কল্পনা করা যায় না। এটাও মানা যায় না যে অপরিচিত সিম্পসনই
মাংস রান্নার ব্যবস্থা করবে স্ট্রেকারের বাড়িতে। তাহলে সন্দেহটা গিয়ে পড়ে স্ট্রেকার এবং তার স্ত্রীর ওপরে, কারণ তারাই মাংস রান্না করেছে। আস্তাবলের এই ছেলেটি মানে নেড হান্টারের খাবারটা আলাদা করে নিয়ে তাতে আফিং মেশানো হয়েছিল, তাই বাড়ির অন্য কারোর শরীর খারাপ হয়নি। কাজের মেয়েটির অজান্তে আর কে এ কাজ করতে পারে? তাছাড়া আর একটা ব্যাপার আমায় ভাবাচ্ছিল। আস্তাবলে যে একটা পাহারাদার কুকুর থাকে সেটা আমরা জেনেছি, অথচ কুকুরটা যদি জোরে চেঁচিয়ে উঠত তাহলে হান্টার না জাগলেও ওপরের চিলে কোঠায় শুয়ে থাকা অন্য দুটো ছেলে তো উঠে পড়তে পারত, কিন্তু কুকুরটা একবারও ডাকেনি। তার মানে একটাই হয় যে রাতের বেলায় যে লোক আস্তাবলে ঢুকেছিল তাকে কুকুরটা খুব ভালো করে চেনে। আর তখনই আমি নিশ্চিত হলাম যে রাতের বেলায় ট্রেনার জন স্ট্রেকারই সিলভার ব্লেজকে বাইরে নিয়ে যায়। কিন্তু কারণটা কি? স্ট্রেকারের নিশ্চয়ই কোনো বদ মতলব ছিল, আর তা না হলে নেড হান্টারকে আফিমই বা খাওয়াবে কেন? স্ট্রেকারের এই মোটিভটাই আমি ধরতে পারছিলাম না। অনেক সময় কি হয়, রেসের ঘোড়ার ট্রেনারেরা টাকার লোভে নিজের ঘোড়ার ক্ষতি করে বা জকির সাথে হাত মিলিয়ে সেই ঘোড়াকে রেস জিততে দেয়নি। এরকম ঘটনা তো প্রচুর ঘটে। আমি তখন ভাবলাম স্ট্রেকারের কাছে কি কি পাওয়া যায় সেটা দেখলে আন্দাজ করা যেতেই পারে তার আসল উদ্দেশ্যটা কি ছিল। পরে যখন ইন্সপেক্টর গ্রেগরি সেদিন রাতে স্ট্রেকারের সাথে যা যা জিনিস ছিল সব দেখালো, তখনই আমার সমস্ত মনোযোগ গিয়ে পড়ল ওই ছোট্ট ছুরিটার ওপরে। কোনো মানুষ এত ছোট একটা ছুরিকে অস্ত্র হিসেবে তো বেছে নেয় না। আমার বন্ধু ডক্টর ওয়াটসন নিজেই বলেছে যে এটা সার্জিক্যাল অপারেশনের ছুরি, যা দিয়ে সূক্ষ্ম কাটাকুটির কাজ করা হয়। সেদিন রাতেও স্ট্রেকার এই রকমই একটা সূক্ষ্ম অপারেশন করতে গিয়েছিল। কর্নেল রস, আপনি তো নিশ্চয়ই জানেন ঘোড়ার পায়ের শিরায় একটু কেটে দিলে সেরকম কোনো বড় ঘটনা হয়তো ঘটবে না, কিন্তু ঘোড়ার পায়ে টান ধরবে, ফলে ঘোড়া একটু খোঁড়া হয়ে যাবে, কি তাই তো? উফ, কি শয়তান, কি শয়তান! জন স্ট্রেকার এই জন্যই সিলভার ব্লেজকে আস্তাবল থেকে বার করে জলার দিকে নির্জন জায়গায় নিয়ে গিয়েছিল, কারণ আস্তাবলে ও যদি এই কাজ করে তাহলে ঘোড়াটা যখন চিৎকার করে উঠবে তখন একটা কেলেঙ্কারি হবে। হ্যাঁ 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 হ্যাঁ, তাই একটা খোলা নির্জন প্রান্তর স্ট্রেকার বেছে নিয়েছিল এই কুকর্মটা সারার জন্য। উফ, আমি এতক্ষণ অন্ধ হয়েছিলাম। কি শয়তান, কি শয়তান! এইবারে বুঝলাম কেন শয়তানটা মোমবাতি জ্বেলেছিল, কেন ওর পকেটে দেশলাই ছিল। হ্যাঁ, ঠিক তাই। স্ট্রেকারের সব জিনিসপত্র পরীক্ষা করে শুধু যে ওর পদ্ধতি জানলাম তাই নয়, এই অপরাধের আসল মোটিভও আমি বুঝলাম। স্ট্রেকারের আরেকটি সংসার আছে। হ্যাঁ, তাই নাকি? ইয়েস কর্নেল, আপনি নিশ্চয়ই মানবেন আমরা কেউ অন্য মানুষের বিল নিজেদের সঙ্গে বয়ে বেড়াই না। হ্যাঁ, নিশ্চয়ই না, নিশ্চয়ই না। বিল দেখে বুঝলাম অন্য একজন মহিলা জড়িয়ে আছেন। এখানে যার পোশাকের দাম দেখেই বোঝা যায় তার খরচ খরচা অত্যন্ত ব্যয়বহুল। তাই নাকি? হ্যাঁ, আপনি আপনার ট্রেনারকে যত মাইনেই দিন না কেন, এটা ভাবা যায় না যে তার স্ত্রী 20 গিনি দামের ড্রেস কিনে পরবে। মিসেস স্ট্রেকারকে এই ধরনের পোশাকের কথা জিজ্ঞেস করে যখন জানলাম যে তিনি এই ধরনের কোনো পোশাকের কথা জানেনই না, তখনই নিশ্চিত হলাম এই ব্যাপারটা সম্বন্ধে। বাবা! তাই ড্রেসটা লন্ডনে যেখান থেকে কেনা হয়েছিল সেই দোকানের ঠিকানাটা আমি নিলাম। তারপরের ব্যাপারটা তো খুবই সহজ। সেদিন রাতে স্ট্রেকার জলার ধারে খাদের মধ্যে ঘোড়াটাকে নিয়ে নেমেছিল যাতে দূর থেকে আলো না দেখা যায়, আর ওদিকে সিম্পসন পালাবার সময় ওর গলার স্কার্ফটাও পড়ে গিয়েছিল। স্ট্রেকার সেটাকেই কুড়িয়ে নিয়ে আসে, খুব সম্ভব ঘোড়ার পায়ে সেটা বাঁধবে বলে। উফ, কি শয়তান, কি শয়তান! কিন্তু স্ট্রেকার যখন মোমবাতি জেলে ঘোড়ার পা বাঁধতে গেল তখনই ঘোড়াটা নিজের বিপদ বুঝতে পারে, আর তখনই পা ছুঁড়তে থাকে ঘোড়াটা। ফলে ওর পায়ের লোহার নাল
গিয়ে লাগে স্ট্রেকারের মাথায়। ছিটকে পড়ার সময় ওর নিজের হাতের ছুরি নিজের পায়ে গেঁথে যায়। উফ, আশ্চর্য মিস্টার হোমস, আপনি এমনভাবে বর্ণনা দিচ্ছেন যে মনে হয় আপনি সেখানে নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখেছেন। শেষটা অবশ্য আমার অনুমান ছিল, তবে আমি ভাবলাম স্ট্রেকারের মতো চালাক লোক কোনো রকম প্র্যাকটিস ছাড়াই ঘোড়ার পায়ে শিরা কাটার কাজে হাত দেবে কি? তাহলে হাত পাকানোর জন্য সে কি করতে পারে? তখন আমার চোখ পড়ল আস্তাবলের ভেড়াগুলোর দিকে। আর আস্তাবলের ছেলেটা যখন বলল যে ভেড়াগুলো কদিন যাবৎ খোঁড়াচ্ছে, আমি তখনই বুঝলাম যে আমার অনুমান সঠিক। উরি বাবা রে, কি শয়তান, কি শয়তান! এখন পুরো ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল মিস্টার হোমস। লন্ডনে যখন পোশাকের দোকানে গেলাম তখন স্ট্রেকারের ছবি দেখেই দোকানদার চিনতে পারল, কিন্তু সে স্ট্রেকারকে চেনে ডার্বিশায়ার নামে। আর তার স্ত্রীর কথা বলতেই সে বলল দামি পোশাকের দিকেই তার নজর, এবং সেই স্ট্রেকারকে কণ্ঠ ঋণে ডুবিয়ে দিয়েছে। উফ, কি শয়তান, কি শয়তান! আচ্ছা, সবই তো বুঝলাম মিস্টার হোমস, কিন্তু তাহলে এই কয়েকদিন সিলভার ব্লেড ছিলটা কোথায়? ছাড়ুন না কর্নেল রস, ধরে নিন না আপনারই কোনো প্রতিবেশীর কাছেই সে ছিল। ঘোড়ার কোনো ক্ষতি তো সে করেইনি, উপরন্তু তাকে যথেষ্ট যত্নে রেখেছিল। হ্যাঁ, না না, তা করেনি। এই ব্যাপারে আপনি আর খামোখা ঝামেলা করতে যাবেন না। গল্প পাঠের বিভিন্ন চরিত্রে যারা রূপদান করেছেন তারা হলেন অমিত, সঞ্জয়, প্রলয় ও সঞ্চয়িতা।